শিক্ষকতা করেছি সেটা আমার স্কুলে, কিন্তু বাইরে আমি টিউশনি কখনো করি না। এটা আসলে ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য এই কাজটা করি নাই। তো আসলে এই বয়সে চিন্তা করলাম ছেলে মেয়েরা তো সবাই যার যার মতো সেটেল, তো আসলে আমার তো এখন অফুরন্ত সময়, এই সময়টা আমি কৃষির সাথে কিভাবে কাটাতে পারি, কারণ টাইগার মুরগির রোগবালাইটা কম হয়। তো সেক্ষেত্রে আমার যেহেতু জব আছে, আমি রিল্যাক্সে এদের মানে দেখাশোনাটা করতে পারি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলা রায়পুরা থানা মুসাপুর গ্রামে। আর আজকে আমরা চলে আসছি একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বাড়িতে, যিনি শিক্ষকতার পাশাপাশি মাত্র 40টা মুরগি দিয়ে ওনার খামারের পথযাত্রা শুরু। বর্তমানে ওনার এখানে প্রায় 600-র উপরে টাইগার মুরগি রয়েছে। তো উনি শিক্ষকতার পাশাপাশি এই টাইগার মুরগি খামারটা কীভাবে পরিচালনা করতেছেন, এবং বর্তমান ওনার খামারে প্রায় 20 লক্ষ টাকার উপরে ইনভেস্টমেন্ট করা হয়ে গেছে। উনি এই 20 লক্ষ টাকা খরচ করে প্রতি মাসে কেমন টাকা খরচ হচ্ছে এবং কেমন টাকা ইনকাম হচ্ছে, এবং আপনারা কেউ যদি এই সেক্টরে আসতে চান কীভাবে এই টাইগার মুরগি খামার শুরু করবেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো প্রধান শিক্ষকের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরো বেশি ভালো লাগতেছে আপনার সুন্দর খামারটা দেখে। তো এই খামার নিয়ে আপনার সাথে কথা বলবো, তার আগে আপনার পরিচয় একটু দিবেন। জি আমি মনিরা বেগম, আমি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। তো আমার জবের পাশাপাশি আমি এই কাজটা করতেছি। আপা প্রধান শিক্ষক, এই শিক্ষকতার পাশাপাশি মুরগি খামারের সাথে কিভাবে যুক্ত হলেন? আসলে বিকালের সময়টুকু এটা আসলে কাটতে চায় না, তো সেক্ষেত্রে ভাবলাম যে পাশাপাশি কি করা যায়। অনেকে তো দেখা যায় শিক্ষকতার পাশাপাশি টিউশনি করতেছে বা অন্য অন্য জব করতেছে, বা দেখা যাচ্ছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান খুলতেছে। সেক্ষেত্রে আপনি আসলে মুরগি পালন করবেন বা টাইগার মুরগি পালন করবেন, এই চিন্তাটা কোথা থেকে আসলো? আসলে আমি শিক্ষকতা করেছি সেটা আমার স্কুলে, কিন্তু বাইরে আমি টিউশনি কখনো করি না। এটা আসলে ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য এই কাজটা করি নাই। তো আসলে এই বয়সে চিন্তা করলাম ছেলে মেয়েরা তো সবাই যার যার মতো সেটেল, তো আসলে আমার তো এখন অফুরন্ত সময়, এই সময়টা আমি কৃষির সাথে কিভাবে কাটাতে পারি। বাংলাদেশে তো অনেক ধরনের মুরগি রয়েছে, যেমন দেশি মুরগি রয়েছে, ফার্ম মুরগি আছে। সেসব মুরগি পালন না করে টাইগার মুরগি পালন করতেছেন, তার কারণটা কি? ও এর আসলে একটা কি বলবো, যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। কারণ টাইগার মুরগির রোগবালাইটা কম হয়। তো সেক্ষেত্রে আমার যেহেতু জব আছে, আমি রিল্যাক্সে এদের মানে দেখাশোনাটা করতে পারি। কত বছর আগে এই খামারের সাথে যুক্ত হলেন? এই তো প্রায় 1 বছর। শুরু থেকে কতগুলো মুরগি দিয়ে খামারটা শুরু করেছিলেন? প্রথমে আমি আসলে একদম মানে কি বলবো আনারি, মানে এর আগে আমি কখনো একটা মুরগিও পালন করি নাই। তখন আমি প্রথম 40টা মুরগি আরেকজনের কাছ থেকে কিনে এনে এটা শুরু করি। তো এটা পালন করার পরে যে আমার মনে হলো যে আসলে অন্য কেউ তৈরি করে দিবে, এটা দীর্ঘমেয়াদী আমার কাছে কি বলবো প্রফিটেবল হবে না, বা আমার জন্য এটা তেমন একটা ভালো হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করে পরে জিরো বাচ্চাই নিয়ে নিলাম। বর্তমানে আপনার খামারে মুরগি আছে কতগুলো? প্রায় 560। কতগুলো জিরো বাচ্চা দিয়ে খামারটা শুরু করেছেন? এই তো 1200। 1200? জি। যখন জিরো বাচ্চাগুলো আপনার খামারে নিয়ে আসছিলেন, তখন এদেরকে আসলে পরিচর্যাগুলো কিভাবে শুরু করেছিলেন? জিরো বাচ্চার পরিচর্যা তো একদম কি বলবো শিশু বাচ্চার মতোই, মানে এদেরকে একদম আলাদা ট্রিটমেন্ট দেওয়া লাগে। ট্রিটমেন্ট বলবো আমি আসলে দেখাশোনাটার সিস্টেমটাই আলাদা। যেমন এদেরকে পেপারে রাখতে হয়, এদের জন্য একটু বড়গুলাকে যেভাবে আমরা একটু ওভারলুক করেও থাকতে পারি, কিছু সমাজে পানি আছে খাবারটা একটু পরে দিচ্ছি সমস্যা না, কিন্তু ছোটো বাচ্চাদের এভাবে করা যায় না। ওদের তাপমাত্রা ঠিক আছে কিনা, লাইটিংটা থাকবে কিনা, না অফ করে দিব, ফ্যানটা চালু করবো কিনা, এসব কিছু একটু আলাদাভাবে কেয়ার করতে হবে। এই যে আপনি নিজে এই বাচ্চাগুলোকে বোর্ডিং করেছেন, এতে করে আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো সমস্যা হয় নাই। তখন নতুন করে মানে শেখার চেষ্টাও করেছি, সাথে সাথে প্র্যাকটিক্যাল করেছি। আর এখন আমার এই বড় মুরগির সাথে প্রায় আমার 1200 বাচ্চাও আছে নিচে। আমার এই মুরগির ডিম দিয়েই আমি ফুটিয়েছি বাচ্চা, সেগুলো আছে নিচে বোর্ডারে আছে। আচ্ছা, আপনার এখানে যে প্যারেন্টসগুলো রয়েছে, এগুলো বয়স আছে কতদিন? এদের বয়স হলো 32 সপ্তাহ, প্রায় 8 মাস আর কি। 8 মাস? জি। টাইগার মুরগিটা মূলত কত মাস বয়স থেকে ডিম পাড়া শুরু করে দিই? আমার এখানে তো 18 সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে। সেটা কত মাস? সেটা 4 মাস 10-12 দিন। 4 মাস 10 দিন, মানে 4.5 মাস থেকে শুরু হয়ে গেছে? জি জি। এগুলো এখন বর্তমানে কত পার্সেন্ট ডিম পাচ্ছেন? 77 থেকে 80। অলরেডি 80% ডিম পাচ্ছেন এখান থেকে? জি। আচ্ছা, এই যে ডিমগুলা পাচ্ছেন, ডিমগুলা দিয়ে কি করতেছেন এখন? ডিমগুলা বাচ্চা ফুটানোর আগ পর্যন্ত, অর্থাৎ একটা সময় পর্যন্ত ভ্রূণ থাকে না,
সেক্ষেত্রে আমরা বাচ্চা ফুটানোর জন্য দিলেও ইয়েটা ভালো আসে না। তো প্রথম দিকে ডিম এভাবে সেল করে দিছি, আর এখন 20 ডিম হিসাবে সেল করতেছি, সাথে বাচ্চা বিক্রি করতেছি। আচ্ছা, 20 ডিমও বিক্রি করতেছেন, সাথে পাশাপাশি বাচ্চা উৎপাদন করতেছেন। জি জি। আচ্ছা, আপনার বাসায় কি ইনকিউবেটর রয়েছে? হ্যাঁ আছে। ইনকিউবেটর রয়েছে। জি। আচ্ছা, প্রতিদিন কেমন ডিম পাচ্ছেন এখান থেকে? প্রতিদিন এটা আসলে উঠানামা করে 350 থেকে 400। আচ্ছা, এই 400 ডিম কি আপনার ইনকিউবেটরে বসে দেন নাকি কিছু ডিম আবার বিক্রি করে দিচ্ছেন? না, কিছু ডিম বিক্রি করি, কারণ এখানে একটা ছোটোখাটো একটা মজার গল্প আছে। কারণ আমার আশেপাশে যে লোকজন আছে, প্রথমেই ডিম বিক্রি করার জন্য তো যে অবস্থা, তখন তো আমি ওই যে সিদ্ধ করে যারা ডিম বিক্রি করে, এরা প্রায় আমার কাছে 12 থেকে 15 জন আছে। ওনাদেরকে এই ছোটো ডিমগুলো দিয়ে দিই, আর বাকিগুলো আমি ইনকিউবেটরে দিই। আচ্ছা, প্রতি মাসে বর্তমানে কেমন বাচ্চা উৎপাদন করতে পারতেছেন? এই তো সপ্তাহে ধরেন ওদেরকে দেওয়ার পরে এই 2-2.5 হাজার। 2-2.5 হাজার বাচ্চা উৎপাদন করতে পারতেছেন। জি। আচ্ছা, এই যে ম্যাডাম, আপনি শিক্ষকতার পাশাপাশি টাইগার মুরগিটা পালন করতেছেন, প্রায় 1 বছর যাবত আছেন। টাইগার মুরগি আসলে রোগ বালাইগুলো কি দেখতেছেন 1 বছরের মধ্যে? না, টাইগার মুরগির রোগ বালাই আসলে কমই, তেমন কোনো রোগ বালাই হয় না। এই জন্যে এটা আমি বেছে নেওয়ার কারণে এটা, যে আমি আসলে একটু রিল্যাক্সে এগুলা ইয়ে করতে পারতেছি। আচ্ছা, এদেরকে আসলে ভ্যাকসিনগুলো কি আপনি করেছেন? হ্যাঁ, না আসলে এই প্রথম অবস্থায় আমি তো নতুন খামারি, ভ্যাকসিন তো যেগুলো লাইভ করা যায়, যেগুলা চোখে দেওয়া হয়, এগুলো তো করাই যায়, আর যেগুলো ইনজেক্ট করা লাগে এই জন্য তো স্পেশাল লোক আছে, ওনাদেরকে নিয়োগ করেছিলাম। আচ্ছা, তো মোটামুটি প্রায় 1 বছর যাবত এই সেক্টরের সাথে আছেন। আপনি 500 প্যারেন্টস তৈরি করতে আপনার কেমন টাকা খরচ হয়েছে? আমার তো স্থাপনা সহ কি বলবো 18 থেকে 20 লাখ। 18 থেকে 20 লক্ষ টাকা খরচ হয়ে গেছে অলরেডি। কারণ আপনি খেয়াল করলে দেখবেন যে আমার এখানে স্থাপনা এমনভাবে করা হয়েছে যাতে, যেহেতু ছাদ, মানে বাতাস ঝড় তুফান যাতে এগুলো নষ্ট করতে না পারে, সেই সাথে সৌরবিদ্যুৎ আছে, কারেন্টের উপরে তো আমি নির্ভর করতে পারতেছি না। আচ্ছা, আনুমানিক খাবার দাবার সহ প্রতি মাসে এই খামারের পিছনে কেমন টাকা খরচ হচ্ছে? খাবার দাবার তো এখন এই মুহূর্তে প্রতিদিন আমার 1 বস্তা খাবার লাগতেছে। 1 বস্তা খাবার লাগে? জি। 1 বস্তার খাবার দাম কত টাকা আছে? 2850 টাকা। 2850 টাকা। আচ্ছা, তার মানে আমরা প্রতি মাসে কেমন টাকা খরচ আনুমানিক ধরতে পারি? এই তো আপনি 30 দিয়ে গুণ দিয়ে ফেলেন, তাহলে বুঝতে পারবেন। 2850 এটা হলো শুধু খাবারের খরচ, সেই সাথে আপনার ইলেকট্রিসিটি আছে, জনবল আছে, তারপর ওই যে কি বলবো এটারে, পরিষ্কার পরিচ্ছন্নতায় সব কিছু এড করে ওষুধ আমরা 90,000 টাকা খরচ ধরতে পারি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ম্যাডাম প্রায় 1 বছর যাবত এই সেক্টরের সাথে আছেন, ডিম বিক্রি করতেছেন, পাশাপাশি বাচ্চাও বিক্রি করতেছেন। 90,000 টাকা খরচ করে প্রতি মাসে বর্তমানে কেমন টাকা ইনকাম হচ্ছে আপনার? এখনো আসলে 50-60 হাজার টাকা তো থাকি। সব খরচপাতি বাদ দিয়ে 50-60 হাজার টাকা ইনকাম হচ্ছে। জি। ম্যাডাম, আপনার যে ইনকামের কথা বলতেছেন, আলহামদুলিল্লাহ বলা চলে যে একটা শিক্ষকতার পাশাপাশি মাসে যদি 50,000 টাকা ইনকাম করা যায়, এটা ইউজ টাকা। তো আপনার এই ইনকামের কথা শুনে অনেকে হয়তো এই সেক্টরের সাথে আসতে চাইবে। আপনার মতো যারা নারী উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান? হ্যাঁ, আমি বলবো যে আসলে ওই যে অ্যামাউন্টটার কথা শুনে খুশি হলেই হবে না, এটার জন্য যথেষ্ট পরিমাণ কঠোর পরিশ্রম করা লাগবে। সেটা যদি করতে পারে তাহলে ওয়েল অ্যান্ড গুড। তাহলে এই মানে আমি আজকে যা বলতেছি উনিও সেটা অনুধাবন করতে পারবে, এবং উনিও ইনশাল্লাহ বলবে। আচ্ছা, তো আপনার কাছ থেকে কেউ যদি বাচ্চা নিতে চায়, বর্তমানে কত টাকা করে বাচ্চা বিক্রি করতেছেন আপনি? এটা তো আসলে এভাবে বলাটা ঠিক না, কারণ প্রতিদিনই তো বাচ্চা রেটটা ওঠানামা করতেছে। যখন যে রেটে আছে সেই রেটে আমার ফোন নাম্বার দিয়ে দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করলেই কেউ বাচ্চা নিতে পারবে, 20 ডিম নিতে পারবে, এবং এই 1 সপ্তাহ বাচ্চা বা আর একটু বড় করে নিতে চাইলেও নিতে পারবে। সব ধরনের ব্যবস্থাই আছে। তো ম্যাডাম, আপনার এই টাইগার মুরগি খাওয়া নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? ভবিষ্যতের পরিকল্পনাটা হলো আসলে এখানে তো ছোট পরিসর, আমি এটাকে আরও বড় পরিসরে, এবং মানে এটাকে কি বলবো একদম প্রাকৃতিক উপায়ে, মানে খোলা মাঠে মুরগি থাকবে, আবদ্ধ অবস্থায় না। শুধু কি বলবো এটা নেট দিয়ে আমি পুরোটা ঘরের মতো ছাউনি দিয়ে দিব 4-5টা, এভাবে খোলা মুরগি থাকবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা আছে। আচ্ছা ম্যাডাম, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, খুবই সুন্দর একটা পরিকল্পনা রয়েছে। আমরা চাইবো ভবিষ্যতের জন্য সেটা বাস্তবে রূপদান করতে পারেন। সে আশা ব্যক্ত করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকেও ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য এবং এখানে আসার জন্য। আসসালামু আলাইকুম।